নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথা পিছু ঋণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে বিগত কয়েক বছর ধরে, এবং সেখানে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, আমাদের যে ফিনান্সিয়াল কোম্পানিজ রয়েছে, আমাদের যে ফিনান্সিয়াল সিস্টেম রয়েছে, সেই ফিনান্সিয়াল কোম্পানিজগুলো এই অবস্থা সামাল দিতে পারবে কি, যা বর্তমানে পরিস্থিতি হয়ে উঠেছে। 2 নম্বর, মিউচুয়াল ফান্ডসগুলোর কি অবস্থা দাঁড়ালো। শেয়ার বাজারে যদি পতন হয়, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডসগুলোও কি এই পতন রোধ করতে পারবে। 3 নম্বর, রুপি কস্ট অ্যাভারেজিং নিয়ে আমার প্রিয় মানুষরা অর্থাৎ আপনারা প্রশ্ন রেখেছেন যে রুপি কস্ট অ্যাভারেজিং কি, সেটা নিয়ে আজকের আলোচনা করব। ঋণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, তাও বোঝা যেত যদি মানুষ গৃহ নির্মাণের জন্য ঋণ করতেন। এখানে সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে মানুষ বর্তমানে যে ঋণ করছেন, তার খুব স্বল্প সংখ্যক মানুষই তারা গৃহ ঋণ নিচ্ছেন। অধিকাংশ মানুষ যারা ঋণ নিয়ে চলেছেন, সেটা হয় পার্সোনাল লোন নতুবা অটো লোন। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এবং এইচডিএফসি ট্রু, এই দুটো ওয়েবসাইট থেকে আমি এই ডেটাটা নিয়েছি, যে ডেটাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেখানে বলা হচ্ছে যে ডিসেম্বর 2024 শেষ অবধি মানুষ প্রত্যেকটা হাউসহোল্ড ডেট এর ঋণ বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 4,80,000 টাকা করে। ঠিক বছর দুয়েক আগে ছিল 3,90,000 টাকার কাছাকাছি, অর্থাৎ 23% ঋণ এক লাফে বৃদ্ধি পেয়েছে বিগত 2 বছরে, অর্থাৎ যে বছর লাস্ট ডেটা যেটা পেয়েছি। এছাড়া আমি ডেটা নিয়েছি আরবিআই ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট জুন 2025 থেকে। এই দুটো রিপোর্ট যেটা বলছে, সেটা বাঙালি বিনিয়োগকারী তথা ভারতবাসীর জন্য খুব একটা সুখবর নয়। তার কারণ যেটা দেখা যাচ্ছে যে টোটাল আমাদের যা জিডিপি রয়েছে, সেই জিডিপির 41.9% কেবলমাত্র হাউসহোল্ড ডেট, যেটা নিঃসন্দেহে চিন্তার বিষয়। হ্যাঁ, অনেকেই বলবেন যে ইমার্জিং মার্কেটে মাথা পিছু মানে পার ফ্যামিলি ঋণ 46.6%, ইমার্জিং মার্কেটসগুলোর তার তুলনায় ভারতবর্ষ কম। কিন্তু চিন্তা সেটা না, চিন্তা হচ্ছে যে রেটে ভারতবর্ষের হাউসহোল্ড ডেট বছরের পর বছর বৃদ্ধি পেয়ে, মানুষ বাচ্চাদের স্কুল ফিস দেওয়ার জন্য ঋণ করছেন, মানুষ ঘুরতে যাওয়ার জন্য ঋণ করছেন, মানুষ মোবাইল কেনা থেকে শুরু করে 2 চাকার গাড়ি, 3 চাকা, 4 চাকার গাড়ি সর্বত্র ঋণ করে যাচ্ছেন। মোট ঋণের যত ঋণ ভারতবর্ষের মানুষ নিয়েছেন, তার 54.9% অর্থাৎ সিংহভাগ পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড একটি অসুখ হয়ে দাঁড়িয়েছে বলা যেতে পারে, এবং অটো লোনের পিছনে গেছে। এবং টোটাল ডিসপোজেবল ইনকাম অর্থাৎ মানুষ সার্বিকভাবে ভারতবর্ষের মানুষ যা রোজগার করে, তার 25.7%ই ঋণ চোকাতে মিটিয়ে মানে তারা বাধ্য হচ্ছেন। যে একজন মানুষ তিনি ঋণ করছেন, পার্সোনাল ঋণ করছেন 14 থেকে 16%, বা অটো লোন নিচ্ছেন 10 থেকে 10.5%, কোনো কোনো ক্ষেত্রে 11%। সেখানে এই যে ফিক্সড ডিপোজিট যে রিটার্নসগুলো, যেটা আমি পলিসি বাজার থেকে নিয়েছি, সেখানে যে রিটার্নটা তারা দিচ্ছেন, ফিক্সড ডিপোজিট রিটার্ন, জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। সেখানে ব্যাংক অফ বরোদা তাদের হায়েস্ট স্ল্যাব অর্থাৎ রিটার্ন হচ্ছে 6.45%, ব্যাংক অফ ইন্ডিয়া 6.7%, বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 6.4% বোঝায়। এবং সিনিয়র সিটিজেনদের জন্য হয়তো 0.2% তারা অতিরিক্ত পেয়ে থাকেন। এর মধ্যে বিভিন্ন টিনিয়র রয়েছে, কোনোটা 1 বছর, কোনোটা 3 বছর, কোনোটা 5 বছর, সেই ডিটেলসে আমি যাচ্ছি না। ফিক্সড ডিপোজিট থেকে যে রিটার্নটা আসছে, সেটা রিয়েল টাইম ইনফ্লেশনকেও বিট করার ক্ষমতা রাখছে না। যে হারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, সেটা ফিক্সড ডিপোজিট রিটার্নের থেকে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। কাউকে বারণ করছি না, কিন্তু কোনো সাজেশন বা অ্যাডভাইস না, কেবল রিয়েল পিকচারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কোনো মানুষ যদি ফিক্সড ডিপোজিট করে রাখেন, সেই ক্ষেত্রে তার যে ইন্টারেস্ট অ্যামাউন্ট, সেইটা ট্যাক্সেবল, অর্থাৎ যতখানি ইন্টারেস্ট আপনি আপনার প্রিন্সিপালের উপর পাবেন, তার একটা পোর্শন সেটা সরকারকে দিয়ে দিতে হচ্ছে।
প্লাস ইনফ্লেশনের মার রয়েছে, যার ফলে আপনার রিয়েল ভ্যালু অফ মানি কমে যাচ্ছে, পারচেসিং প্রাইস আপনার টাকার কমে যাচ্ছে। যতদিন গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন সরকার তারা ফিয়েট কারেন্সি ইউজ করবে, ফিয়েট কারেন্সি মানে কিছুই না, যার যেখানে সরকার বা সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছে মতন তারা নোট ছাপাতে পারে। সুতরাং ফিয়েট কারেন্সি যেখানে রয়েছে সেখানে টাকার ভ্যালু মানে কারেন্সির ভ্যালু পড়ুন দিনের পর দিন কমে যাবে, যেটা বর্তমানে হচ্ছে ডলারের ক্ষেত্রে বা যে কোনো ফিয়েট কারেন্সির ক্ষেত্রে। টাকার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। যারা বয়স্ক মানুষ তাদের ঠাকুর দ্বারা তারা 150 টাকায় তারা 7 জন বা 10 জন সন্তান নিয়েও তারা মনের আনন্দে না হোক অন্তত তারা মুখের ভাতটা জোগাতে পারত। কিন্তু এখন একজন মানুষ একজন সন্তানকে মানুষ করতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন, তার কারণ মাইনে বহুগুণ বেড়েছে, কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে, বা রোজগার কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইনফ্লেশন এবং তার সঙ্গে টাকার ভ্যালু দিনের পর দিন কমেছে, কারণ এটা একটা ফিয়েট কারেন্সি। ব্যাংকিং সিস্টেম বা ফিনান্সিয়াল কোম্পানিজগুলো কি টিকে উঠতে পারবে? অলরেডি হাউসহোল্ড সেভিংস দিনের পর দিন কমছে, এটাও কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেটা, ক্রস ভেরিফাই করে নেবেন। অর্থাৎ মানুষজন আগে তারা ব্যাংকে টাকা রাখতেন বা ফিক্স করে রাখতেন, এখন মানুষ সেই হাউসহোল্ড সেভিংস কমিয়ে দিয়েছেন, পার্সোনাল কনজাম্পশনের দিকে চলে যাচ্ছেন দিনের পর দিন। একটা নেশার মতন হয়ে গেছে, কারণ এখন হাতে একটি বোতাম টিপলেই আপনার ঘরে এসে বিভিন্ন কোম্পানি পণ্যগুলো পৌঁছে দিয়ে যাচ্ছে, অ্যাপারেন্টলি গায়ে লাগছে না, আপনি আবার নতুন করে একটা ঋণ নিচ্ছেন, দিনের পর দিন মাসের পর মাস একটা লোন শোধ হতে না হতেই আরেকটা লোন আপনার মাথার ওপর চেপে বসছে। হাউসহোল্ড সেভিংস কমছে, হাউসহোল্ড ডেট দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ তারা যে ফিক্সড ডিপোজিট করে রাখবেন বা মানি মার্কেটে টাকা রাখবেন, তারা রিটার্ন যেটা পাচ্ছেন এতটাই নেগলিজেবল যে মানুষ আস্তে আস্তে বিভিন্ন ব্যাংকগুলোতে তারা টাকা রাখার ভরসাই তাদের কমে যাচ্ছে। কাসা রেশিও, কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট রেশিও মেনটেন করাই কিন্তু বিভিন্ন ব্যাংকগুলো বা বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানিজগুলোর পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানুষ যত টাকা গচ্ছিত রাখবেন ব্যাংকে, তত ব্যাংকগুলোর সুবিধা হবে আরো বেশি করে লোন দেওয়ার ক্ষেত্রে। মানুষ সেভিংসে হোক টাকা যদি রাখেন বেশি পরিমাণ, বা ফিক্সড ডিপোজিট যদি টাকা রেখে দেন, সেক্ষেত্রে হয়তো 6 বা 7% হারে ব্যাংকগুলো তারা টাকা ঋণ করছে। অ্যাকচুয়ালি টাকা গচ্ছিত রাখা ব্যাংকে মানে হচ্ছে ব্যাংকগুলো বিভিন্ন মানুষের কাছ থেকে বা ইনস্টিটিউশনের কাছ থেকে খুব কম ইন্টারেস্ট রেটে তারা টাকা ধার করছেন, করে তারা বেশি ইন্টারেস্ট রেটে তারা মানুষকে বা ইনস্টিটিউশনকে তারা টাকা ঋণ দিচ্ছেন। এই যে ডিফারেন্সটা, এটাই কিন্তু ব্যাংকের লাভ বা প্রফিটেবিলিটি। আপনারা এটাও বলতে পারেন তাহলে সরকারি ব্যাংকগুলো দিনের পর দিন তাদের প্রফিট বৃদ্ধি হচ্ছে কি করে, যে বেসরকারি ব্যাংকগুলো তাদের প্রফিট দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে, বা বিভিন্ন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ? উত্তরটা এখানেই লুকিয়ে রয়েছে যে হাউসহোল্ড ডেট দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে, মানুষের বৃদ্ধি পাচ্ছে, তার কারণ ব্যাংকগুলো ঋণ দিতে তৈরি, মানুষও ঋণ নিতে তৈরি। কিন্তু প্রশ্নটা যেটা, যে একটা পিরিয়ড অফ টাইমের পর মানুষ এই ঋণগুলো শোধ করতে পারবেন তো? যেটা হয়েছিল সাবপ্রাইম ক্রাইসিসের সময় আমেরিকাতে, মানুষ ঋণ শোধ করতে পারেনি, একের পর এক ব্যাংক দেউলিয়া ঘোষণা করেছিল। এখন যেরকম দরাজ হাতে আপনাকে ব্যাংকের কাছে যেতে হচ্ছে না, ব্যাংকই আপনার দোরগোড়া এসে বলছে আপনি ঋণ নিন, বা অন্যান্য ফিনান্সিয়াল কোম্পানিজ যত টাকা ঋণ লাগে আমরা দিয়ে দেবো, এগুলোর কোনো কোলাটেরাল থাকছে না। এটা আরেকটা চিন্তার বিষয়, ব্যাংকগুলো কি সাস্টেন করতে পারবে? যেভাবে মানুষ অনীহা প্রকাশ করছেন ব্যাংকগুলোতে টাকা রাখার বিষয়ে, তাহলে কি ব্যাংকগুলোকে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে, নিজেদের রিফার্নিশিং করতে হবে, রিস্ট্র্যাটেজাইজ করতে হবে, যাতে মানুষগুলো তাদের ফিনান্সিয়াল প্রোডাক্টসগুলোর দিকে আকর্ষিত হন। এটা হয়তো ব্যাংকগুলোকে আজ না হয় কাল, না হলে পরশু চিন্তা ভাবনা করতে। যেভাবে দিনের পর দিন গোটা বিশ্ব জুড়ে চাকরির সংখ্যা কমে যাচ্ছে, যারা ঋণ নিতে পারতেন তাদের ঋণ নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, আইটি প্রফেশনালস ধরা হয় ক্রিম অফ দ্য ক্রিম, আমাদের সমাজের শ্রেষ্ঠতম মাথাগুলো তারা একের পর এক হাজারে হাজারে তারা চাকরি হারাচ্ছেন। সেই জায়গাটায় দাঁড়িয়ে যারা অ্যাকচুয়ালি কনজিউম করতে পারতেন, মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা, শেয়ার বাজার কোল্যাপস করেছে এটা বলা যাবে না, মাত্র 3 বা 4% যদি নিফটি পতন হয় বা সেন্সেক্স পতন হয় সেটাকে কোল্যাপস বলা চলে না।
কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকসগুলোতে বহু রকম স্টকস রয়েছে যেটা স্বচ্ছন্দে 30%, 40%, এমনকি 50% তাদের বিগত এক বছরে তারা তাদের ভ্যালু হারিয়েছে। সেইগুলো নিশ্চয় একটা বিয়ার ফেজের মধ্যে দিয়ে চলছে। ভারত সরকার দু ধরনের ঋণ নিয়ে থাকে, একটা এক্সটার্নাল ডেট অর্থাৎ বিদেশি ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নেওয়া, যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে। আরেকটা হচ্ছে ইন্টারনাল ডেট, যেখানে ভারত সরকার মানুষের কাছ থেকে টাকা ধার চান, অর্থাৎ তারা বন্ড তারা বাজারে ছেড়ে দেন। এই যে বন্ডে যে রিটার্ন পাচ্ছেন বেসিক্যালি আর কিছুই না, সরকার আপনার কাছ থেকে যে ঋণ নিয়েছেন সেখানে সেই ঋণের ওপর তারা সুদ দিচ্ছেন আপনাকে। কিন্তু সরকার ফিসকাল ডেফিসিট সামলাবার জন্য তারা নতুন করে ঋণ নিতে বাধ্য হন। এই যে সামনে বাজেট আসবে, সরকার হয়তো নতুন করে তারা ঋণ নেবেন, কারণ যত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলুন বা সোশ্যাল যত স্কিমস রয়েছে সমস্তগুলো চালাবার জন্য ভারত সরকার ঋণ নিতে বাধ্য থাকেন। তার ফলে ফিসকাল ডেফিসিট ওই অনেকটাই বেশি, 4.4%-এর আশেপাশে কি কিছুটা এদিক ওদিক। সুতরাং যদি ঋণ বৃদ্ধি পেতে থাকে এরম করে, সেই ঋণ সেটা কেবলমাত্র মানুষের লেভেলে না, সেটা সরকার লেভেলেও কিন্তু আমরা এই ঋণ বৃদ্ধি পেতে দেখছি। যে শেয়ার বাজার এরকম খারাপ হাল, সেটা কি মিউচুয়াল ফান্ডগুলোকে এফেক্ট করছে? তো ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড তারাও সমানভাবে ধাক্কা খেয়ে চলেছে, কারণ ইকুইটি মিউচুয়াল ফান্ডের অধিকাংশ টাকাটাই মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা তারা শেয়ার কিনতে কাজে লাগান ভারতীয় বাজারে যে শেয়ারগুলো রয়েছে। সুতরাং ভারতীয় শেয়ার বাজারে এখন যে অবস্থা দেখছেন, সব প্রায় লার্জ ক্যাপ বলুন, মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ দেখুন, সমস্ত কিছুতে যেহেতু পতন চলছে, তাই বিভিন্ন ধরনের ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডসগুলো সেখানে আমরা লাগাতার পতন দেখে চলেছি। যখন মার্কেটে টার্ন অ্যারাউন্ড আসবে তখন মিউচুয়াল ফান্ডসগুলোও টার্ন অ্যারাউন্ড করবে। এক্ষেত্রে রুপি কস্ট অ্যাভারেজিং সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? প্রথম কথা হচ্ছে যারা এসআইপি করে থাকেন তাদের অলরেডি কিন্তু রুপি কস্ট অ্যাভারেজিং হয়ে চলছে, অর্থাৎ মাসে মাসে প্রথম দিকে হোক বা মাঝে হোক বা শেষের দিকে হোক, যারা ব্যাংক থেকে নিয়মিতভাবে টাকা কেটে মিউচুয়াল ফান্ড ইউনিটস কেনেন তাদের এমনিতেই রুপি কস্ট অ্যাভারেজিং হয়ে যাচ্ছে। কিন্তু যারা শেয়ারসে বিনিয়োগ করেন সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে তাদের ইন্ডিভিজুয়ালি সিদ্ধান্ত নিতে হবে যে তারা ঠিক কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করবেন বা কোন ধরনের শেয়ারে তারা রুপি কস্ট অ্যাভারেজিং করবেন। রুপি কস্ট অ্যাভারেজিং আর কিছুই না, ধরুন তর্কের খাতিরে একটি কোম্পানির শেয়ার কিনেছেন যেটার দাম ছিল 100 টাকা, সেটা 20% কমে গেল। আপনি জানেন যে কোম্পানিটা ফান্ডামেন্টালি খুব ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু মার্কেট যেহেতু পতন হচ্ছে সুতরাং সেই কোম্পানিতেও পতন হচ্ছে। ভবিষ্যতে ডেফিনেটলি যেহেতু কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো, কোম্পানির গ্রহণযোগ্যতা রয়েছে, কোম্পানি দিনের পর দিন তার রেভিনিউ বা প্রফিট বৃদ্ধি করে চলেছে, সেই কোম্পানিটা একটা না একটা সময় সেটা নিশ্চয়ই ফিরে আসবে। তখন একজন মানুষ কি করেন? তখন একজন মানুষ সেই কোম্পানির আরেকটি শেয়ার কিনলেন তর্কের খাতিরে, ধরুন 80 টাকা দিয়ে। তার মানে যেটা দাঁড়ালো যে এই 80 টাকা দিয়ে যে তিনি শেয়ার কিনলেন তার অরিজিনাল কস্ট অফ বাইং যেটা ছিল 100 টাকা, সেটা কমে দাঁড়ালো 100 + 80, 180কে 2 দিয়ে ভাগ করুন, অর্থাৎ 90 টাকায় নেমে এলো। মানুষজন এটা করেন যখনই ভালো কোম্পানি শেয়ারের দর নিচে নেমে আসে, তখন সেই কোম্পানির শেয়ার অল্প অল্প করে তারা কিনতে থাকেন। এটাকে বলে রুপিস কস্ট অ্যাভারেজিং। তার বহু ধরনের মিউচুয়াল ফান্ডস রয়েছে। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে হচ্ছে ডেট ফান্ডস, যেটা প্রাইমারিলি বন্ডে বা লোয়ার রিস্ক ইনকামে ইনভেস্ট করে থাকে। তাছাড়া হাইব্রিড ফান্ডস, যেটা কিছুটা ইকুইটিতে কিছুটা বন্ডে বা অন্যান্য অ্যাসেটসে বিনিয়োগ করে থাকে, যার ফলে একটা অ্যাভারেজ রিটার্ন পাওয়া যায়, না ইকুইটির মতন হাই রিস্ক না বন্ডের মতন লো রিস্ক, একটা মাঝামাঝি অবস্থা। মানি মার্কেট শর্ট টার্ম ইউজুয়ালি ভীষণ সেফ এই ফান্ডগুলো ধরা হয়। ইন্ডেক্স ফান্ডস রয়েছে, প্যাসিভ ট্র্যাকিং বলা হয়। ইন্ডেক্স যেটা করবে আপনারও তাই হবে। মার্কেট ভালো করলে আপনার ইন্ডেক্স ফান্ড ভালো করবে, মার্কেট খারাপ করলে আপনার ইন্ডেক্স ফান্ড খারাপ করবে। তার মানে মার্কেটের সঙ্গে যুদ্ধ করে আপনি হেরে যাবেন না, মার্কেটের সঙ্গে যুদ্ধ করে আপনি জিততেও পারবেন না। ট্যাক্স সেভিং ফান্ড আগে ভীষণ জনপ্রিয় ছিল, যখন ওল্ড ট্যাক্স রেজিম কেবলমাত্র ছিল তখন মানুষ এর মাধ্যমে তারা অনেক টাকা সেভ করতে পারতেন। এছাড়া কিছু সলিউশন ওরিয়েন্টেড ফান্ডস রয়েছে, যেমন রিটায়ারমেন্ট ফান্ড, চাইল্ড ফান্ডস প্রভৃতি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যদি কোনো অ্যাসেট নিয়ে আলোচনা করে থাকি সেটা কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন বা অ্যাডভাইস না, সবসময় আপনার সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেবার চেষ্টা করবেন বা নিজে নিজের ডিউ ডিলিজেন্স করবেন। এবং যদি এর মধ্যে কোনো অ্যাসেটে আমরা ভবিষ্যতে বিনিয়োগ করি আমার বা আমার পরিবারের সদস্যরা, তাহলে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এবং এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো অ্যাসেটের বাই সেল রেকমেন্ডেশন দেওয়া হয় না। আমার কথা শুনে যদি কোনো
অ্যাসেটে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, আপনাদের জন্য করা সম্পূর্ণ বিনামূল্যে। এবং যদি সত্যি মনে হয় যে এই এপিসোড আপনাদের ভালো লেগেছে প্লিজ লাইক অবশ্যই করবেন এবং সম্ভব হলে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। নমস্কার।